ইতিমধ্যে যারা জয়েন করেছো তারা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। কেমন চলতেছে সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো স্যার। সারা দেশেই তো মানে বৃষ্টি হচ্ছে, তোমাদের এলাকায় কি অবস্থা? যার যার এলাকায় আবহাওয়া কেমন? চাঁদপুরে মারাত্মক বৃষ্টি হয়েছে। সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলছে এটা আগামী 4-5 দিন থাকবে আরো। আচ্ছা, আমরা 38, 39 এই মুহূর্তে আছি। স্যার মিউট করে দেন সবাইকে। হ্যাঁ, সেটাই ভালো। 40-40 মতো আছি আমরা। আশা করি সবাই চলে আসবে এর মধ্যে। আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে একটু চলে যাই। গত ক্লাসে আমরা একটা ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম, আশা করি সবাই করেছে এবং সেটা আমাকে রিপ্লাই দিয়েছে, ইমেলের মাধ্যমে পেয়েছি। তো যাই হোক, আমরা এরপর থেকে আলোচনা করতে চাই যেই খান পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং ক্লাস ওয়ার্ক করেছিলাম তারপর থেকে। আমরা মূলত ডাটা প্রেজেন্টেশন করছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারটার মধ্যে আছি আমরা। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার পরে সেই ডাটাটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই সম্পর্কে আমরা জানছিলাম। তো এখানে বেশ কয়েকটা পদ্ধতি আছে ডাটা প্রেজেন্টেশনের। মূলত দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং দ্বিতীয়ত হচ্ছে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। তো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এর প্রথম যে পদ্ধতিটা হিস্টোগ্রামটা আমরা আলাপ করেছি, সবার সাথে আলোচনা করেছি। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে আলোচনা করতে চাই। এরপরে তার পাশাপাশি থাকবে ফ্রিকোয়েন্সি কার্ভ, এরপর অজিভ কার্ভ। এই তিনটা বিষয় আজকে আলোচনা করতে চাই, যতটুকু কভার হয় দেখি। ফ্রিকোয়েন্সি পলিগন আলোচনা করতে যাওয়ার আগে আমরা পলিগন সম্পর্কে একটু ধারণা নিতে চাই। কার কি ধারণা, কে কি মিন করে বা কে কি বোঝে পলিগন বলতে? আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ? কেটে কেটে আসতেছে। আচ্ছা, কেটে কেটে আসার তো কথা না, আমি তো স্ক্রিন শেয়ারও দেই না এখন পর্যন্ত। আর হচ্ছে নেটওয়ার্কও দেখছি ভালোই আছে মোটামুটি। ওকে, তোমাদের শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে, একটু আগে কেটে কেটে আসতেছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমরা দুই একজন বলো দেখি ফ্রিকোয়েন্সি পলিগনে যাওয়ার আগে পলিগন সম্পর্কে তোমাদের ধারণাটা কি? পলিগন এর নাম শুনেছো কখনো কোথাও? মাল্টিপল অ্যাঙ্গেলস। হ্যাঁ স্যার, এটাই ফর দ্য ফার্স্ট টাইম শুনছো? মাঝে মধ্যে স্যার মাল্টিপল অ্যাঙ্গেল থাকে। পলিগনটা কি আসলে? পলিগন বলতে আমরা কি বুঝি স্যার সেটা একটু বহুভুজ।
বহুভুজ, রাইট। এখন আমরা ত্রিভুজের নাম শুনেছি, চতুর্ভুজের নাম শুনেছি, বহুভুজ সেটাও শুনেছি। ত্রিভুজটা কি? না স্যার এখন ঠিক আছে। চার বাহু দ্বারা ঠিক আছে, সীমাবদ্ধ তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। চতুর্ভুজ হচ্ছে চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাই না? ইয়েস স্যার। আর বহু বাহু দ্বারা, বহু বলতে এখানে 4, 5 বা তারও বেশি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলছি? বহুভুজ। এখন গণসংখ্যা বহুভুজ বলতে কি বুঝি? ফ্রিকোয়েন্সি পলিগন আলোচনা করতে যাচ্ছি আমরা, সেইটার সরাসরি বাংলা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই গণসংখ্যা বহুভুজটা আসলে কি? গণসংখ্যা বহুভুজ হচ্ছে যে গণসংখ্যা আমরা যেটা পাই আপনার অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার পরে, তো সেইখান থেকে যদি আমরা সেই গণসংখ্যাকে ব্যবহার করে একটা বহুভুজ তৈরি করি বা বের করি, তখন আমরা সেটাকে বলছি গণসংখ্যা বহুভুজ। তো এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটু কাজ করে নিতে হবে। আমি একটু যাই, তাহলে স্ক্রিন শেয়ারে যাই। আগে গণসংখ্যা বহুভুজটা একটা নজর দেখে আসি, তারপরে আমরা আসতেছি কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। ওকে, আমরা সবাই কি দেখতে পাচ্ছি জি স্যার, স্ক্রিনটা? এটা একটা ফ্রিকোয়েন্সি পলিগন, বাংলায় গণসংখ্যা বহুভুজ। এরকম একটা চিত্র আমরা আঁকতে যাচ্ছি। এখন এটা বহুভুজ নামকরণ কিভাবে হলো? দেখো এখানে কয়টা বাহু আছে। আমি যদি এক্স এক্সিসটাকে একটা বাহু ধরি, নাম্বার 1, তারপরে বাঁ দিক থেকে, আচ্ছা বাঁ দিক থেকে ডটের একটা লাইন, ওটা একটা বাহু 2, তারপরে তার উপর একটা 3, তার উপর একটা 4, এই পাশে একটা 5, 6, 7, 8, 8টা বাহুর সমন্বয়ে একটা বহুভুজ বা পলিগন তৈরি করা হয়েছে। তো এখন এইটা করতে গেলে আমাদেরকে গণসংখ্যা বিন্যাস বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে আসতে হবে সেটা আমরা যাই। আমরা প্রথমে এইখানে আসি, দেখা যাচ্ছে? জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে। আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক ওইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেম ডিস্ট্রিবিউশন হলে সুবিধা যেটা, যে আমরা পরিচিত ডিস্ট্রিবিউশন দিয়ে কিভাবে সবগুলো প্রেজেন্টেশন একবারে করা যায় সেটা সম্পর্কে ধারণা পাবো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করলাম যে মিড পয়েন্ট বা মিড ভ্যালু বের করলাম, ঠিক আছে? তো মিড পয়েন্ট বা মিড ভ্যালু কিভাবে বের করতে পারি বা কিভাবে বের করা যায়? আমরা জানি যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্লাস থাকে। দেখো এখানে 6টা ক্লাস আছে, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম করে। তো এখান থেকে আমরা ক্লাসের মিড পয়েন্ট বা মিড ভ্যালু বের করেছি, ঠিক আছে? মিড পয়েন্ট বা মিড ভ্যালু বের করেছি। সেটা কিভাবে করলাম? আমরা ক্লাসের যে আপার লিমিট আছে, আপার লিমিট বলতে ডান দিকের যে ভ্যালুগুলো আছে 40, 50, 60, 70, 80, 90, এই ভ্যালুগুলোকে বলছি আমরা আপার লিমিট। আর লোয়ার লিমিট যেগুলো আছে 30, 40, 50, এগুলোকে বলছে লোয়ার লিমিট। এখন প্রত্যেকটা ক্লাসের
আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুটো ভ্যালু অ্যাভারেজ ভ্যালুকে আমরা বলছি মিড পয়েন্ট বা মিড ভ্যালু। তাহলে প্রথম যে ক্লাস 30 থেকে 40 এই ক্লাসের মিড পয়েন্ট কত 35, দেখো আমি লিখেছি এখানে। এরপরে দ্বিতীয় যে ক্লাসটা আছে 40 টু 50 এই ক্লাসের মিড ভ্যালু হচ্ছে 45, তারপরে 55 65 এভাবে করে 6টা ক্লাস আছে, 6টা মিড ভ্যালু বা মিড পয়েন্ট আমরা পেলাম। ঠিক আছে, এখন এটা আমাদের কি জন্য দরকার, কেন দরকার? আমরা মিড ভ্যালু গুলো কি কাজে লাগাবো? মিড ভ্যালু গুলো আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব। মিড ভ্যালু গুলো যে স্কেলটা আছে সেটা এক্স অ্যাক্সিসে আমরা প্লট করব, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের নাম্বার অফ স্টুডেন্টস, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। ঠিক আছে, তো এই দুটো প্লট করার পরে দেন হচ্ছে আমরা একটা পলিগন পাবো। তাহলে আমরা এখন পলিগনে চলে যেতে চাই আফটার কমপ্লিটিং দিস। আচ্ছা, তোমরা কি কেউ নোট করছো এই বিষয়টা যে আমরা কি করলাম এখানে? পার্টিসিপেন্টরা? জি স্যার। হ্যাঁ, তোমরা যদি নোট করে থাকো তাহলে একটু যদি সময় লাগে তাহলে আমি সময় দিব, এবং অবশ্যই এটা নোট করা উচিত। উচিত এই কারণে জি স্যার, একটু টাইম দিলে বেটার হয়। একটু একটু টাইম দিলে বেটার হয় আর কি স্যার, তুলে নিতাম আর কি। শিওর শিওর, হ্যাঁ আমি ওই কথাই বলছি। তাহলে তো আমরা একটু সময় দিচ্ছি, তোমরা জিনিসটা তুলে নাও। তাহলে তোমাদের কারণ এই ক্লাসগুলো আবার কবে করব না করব, আদৌ সুযোগ পাই না না পাই, তোমরা এখন একটু সময় নিয়ে প্রয়োজনে ভালোভাবে শিখো বা তুলে নাও, নোট করে নাও, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। তাহলে একটু সময় নিচ্ছি আমরা 2-1 মিনিট, টেবিলটা কমপ্লিট করে রাখো। এরপর আমরা গ্রাফে যাবো, গ্রাফটাও তোমরা নিজেরা তুলে নিবে সবাই। আমি কিন্তু আবার ক্লাস ওয়ার্ক দিব, এই প্রেজেন্টেশন সবগুলো শেষ করে দেন ক্লাস ওয়ার্ক দিব। তো এই জন্য তোমাদের এই জিনিসগুলো একদম আয়ত্তে নিয়ে আসতে হবে, যে কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা বুঝে বুঝে আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে করে কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা প্রবলেম দিলে তোমরা নিজেরাই সেটা করতে পারো উইদাউট টেকিং এনি হেল্প। দুই একজনের কমপ্লিট হলে রেসপন্স করো, তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। স্যার এই টেবিলটা তোলা হয়েছে স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা তাহলে নেক্সট যে গ্রাফটা আছে সেখানে চলে যাই। যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই আসলে বেসিক্যালি। এখন দেখো আমরা টেবিলে যেটা পেয়েছি সেটা আমরা এখানে গ্রাফে প্লট করে দিলাম। এক্স এক্সিস বরাবর আমরা প্লট করছি কি মিড ভ্যালু, ওকে, আর ওয়াই এক্সিস বরাবর প্লট করছি কি নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা, এখন দেখো মিড ভ্যালু গুলো আমরা কি জানি? মিড ভ্যালু গুলো জানি 35 থেকে 35 45 50 এগুলো লিখলাম। আমি একটা বাড়াই লিখলাম ডান দিকে 95। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি মিস্টেক করে ফেলছি, যে বাঁ দিকে দেখো 35 এর আগে, ঠিক আগে একটা স্কেল আছে, রেখা দেওয়া আছে,
ওইখানে আমি 25 লিখতে ভুলে গেছি। ওকে, তো ওই জায়গাটাতে তোমরা 25 লেখো। আমি একটু মার্ক করে দিচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বোধহয় সবাই? 25। ঠিক আছে? স্যার 25 না লিখলে হবে না, কারণ শুরু তো হয়েছে আমার 35 থেকে। তো এখানে কি ম্যান্ডেটরি 25 বা 5-10 কমাই লেখা? বুঝি নাই তোমার কথা। মানে হচ্ছে স্যার আমাদের তো মাস শুরু হয়েছে হচ্ছে 30 থেকে, হ্যাঁ, তো আমরা right. হচ্ছে 25 থেকে কেন শুরু করতেছি? এইটার ব্যাখ্যা আমি দিচ্ছি পরে। আচ্ছা, এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, তোমরা জাস্ট লেখো। আমি মার্কার দিয়ে লিখে দিলাম এখানে। 25 থেকে শুরু করো, 35, 45, 55 এভাবে করে আপ টু 95 পর্যন্ত লেখো। এটা কেন লিখছি সেটার ব্যাখ্যা আমি পরে দিব। লেখো লেখো। এরপরে হচ্ছে ওই যে পুরোটা গ্রাফই তোমরা আঁকো, এরপরে আমি আস্তে আস্তে করে ব্যাখ্যা দিব। আগে আঁকা শেষ করো। আঁকার জন্য 2-3 মিনিট সময় দিচ্ছি আমি। একদম পুরোটা ফিগার নেম থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি, পলিগন, এর পরে স্কেল লিখবা আর ডান পাশের উপরে টপ কর্নারে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, দেন হচ্ছে স্কেল গুলো লিখে যে জিগজ্যাগ সাইন দিবা। 0 থেকে শুরু করবা, ওয়াই এক্সিসে স্কেলিং করবা 10, 20, 30, 40 নাম্বার অফ স্টুডেন্টস লিখবা। নিচে লিখবা মিড ভ্যালু। লিখে পুরোটা একটু কমপ্লিট করে দেন হচ্ছে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে আমি একটু বলে রাখি, আগে একটু হিন্টস দেই, আদারওয়াইজ তুমি আঁকতে পারবে না। বেসিক যে গ্রাফটা সবাই একটু খেয়াল করো। বেসিক যে এলিমেন্টস বলতে আমরা যেটা বুঝি যে এক্স এক্সিস এর স্কেল, ওয়াই এক্সিস এর স্কেল, তারপরে লেভেল লিখে দেন হচ্ছে স্কেলটা লিখে তারপরে তুমি তোমার গ্রাফটা আঁকা শুরু করবা। ওইটুকু আঁকার পরে তুমি যেটা করবা যে আমাদের যে মিড ভ্যালু আছে, যেমন টেবিলে 35 এর এগেইনস্টে একটা ফ্রিকোয়েন্সি ভ্যালু আছে, নাম্বার অফ স্টুডেন্ট ভ্যালু আছে কত 6, 45 এর এগেইনস্টে আমার একটা ভ্যালু আছে কত 15। তো এই যে 35 এর এগেইনস্টে 6, এই 6 বরাবর একটা তুমি গ্রাফে আঁকবা। এরপরে 45 এর এগেইনস্টে তোমার হচ্ছে 15 সেইখান বরাবর একটা তোমার পয়েন্ট আঁকবা, ঠিক আছে? এরপরে হচ্ছে 55 বরাবর একটা পয়েন্ট আঁকবা। এরপরে তুমি ওই পয়েন্ট গুলোকে স্কেল দিয়ে একদম স্ট্রেট লাইন রাখতে হবে। স্কেল দিয়ে তুমি পয়েন্ট গুলোকে যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পরে দেন হচ্ছে এই 35 থেকে 25 ব্যাকে তুমি ডটেড লাইন দিবা এবং 85 থেকে 95 পর্যন্ত ডটেড লাইন দিবা। এইটুকু আঁকো। এরপরে হচ্ছে পুরোটা আমি আবার ডিসকাস করব। আঁকা হলে আমাকে একটু বলো, আমি 3-4 মিনিট সময় দিচ্ছি তোমাদের। dotted line.
তোমাদের আঁকা কি হয়েছে এতটুকু? কবে শেষ? সবার হয়েছে? 2-4 জন রেসপন্স করো, তাহলে বুঝবো যে হয়েছে। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আলোচনা করি। স্যার পয়েন্ট গুলো স্কেল দিয়ে দাগ টানা যাবে না? স্কেল দিয়েই দাগ টানতে হবে, স্কেল দিয়েই। স্কেল দিয়েই দিতে হবে তোমার। ওই আমি ফ্রি হ্যান্ড এঁকেছি, সোজা হয় নাই, কিন্তু নিয়ম হচ্ছে স্কেল দিয়ে আঁকতে হবে। হ্যাঁ, স্কেল দিয়ে না আঁকলে ভুল হবে, কারণ এটা তো সরল রেখা, তাই না? বহুভুজ মানে কি? বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তা এখন বাহুগুলো যদি তোমার বক্ররেখা হয়, তাহলে সেটা তো আর বাহু হইল না, বহুভুজও হবে না। স্কেল দিয়ে সোজা করে রাখতে হবে, একদম পয়েন্ট টু পয়েন্ট স্কেল ধরে তারপর রাখতে হবে। ওকে, তাহলে আমরা এবার যাই শুরু থেকে। আবার আমরা এক্স এক্সিসে মিড ভ্যালু গুলো লিখলাম, একটু স্কেলটা আগে এবং পিছনে বাড়িয়ে লিখলাম, তার একটা উদ্দেশ্য আছে, সেটা পরে বলছি। ওয়াই এক্সিসে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট লিখলাম, এরপরে স্কেলটা লিখলাম গ্রাফের ডান পাশের টপে, এবং এটার নাম হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, এখন তোমরা যেভাবে এঁকেছো, যেভাবে মেনশন করেছি এর আগে, যে তুমি মিড ভ্যালুর এগেইনস্টে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই বরাবর একটা পয়েন্ট দিলা, পয়েন্ট গুলো মেনশন করে গ্রাফে, এরপরে স্কেল দিয়ে যোগ করলা। ওকে, তুমি 35 থেকে 85 পর্যন্ত যোগ করলা। এরপরে বাকি থাকে একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটুকু আঁকলে তোমার পলিগন কিন্তু হচ্ছে না। পলিগন কেন হচ্ছে না? বিকজ অফ পলিগনের সংজ্ঞাই বলা আছে বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তো তুমি যদি এতটুকু আঁকো, 35 থেকে 85 পর্যন্ত আঁকো, তাহলে কিন্তু সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে না। কারণ হচ্ছে তোমার 35 এর আগে ফাঁকা থাকতেছে, মানে 35 বরাবর ওই জায়গাটুকু ফাঁকা আছে, এবং 85 বরাবর ওই জায়গাটুকু ফাঁকা আছে, রাইট? এখন এই ফাঁকা থাকার কারণে সীমাবদ্ধ যেহেতু হচ্ছে না, আমরা এটাকে পলিগনে বলতে পারছি না। এখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য, বা এটা থেকে আমরা
মুক্তি পাওয়ার জন্য বা এটাকে পলিগন বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে 35 এর আগের স্কেলটা কত? 25, তাই না? তো 35 এর আগের স্কেলের সাথে আমি একটা বাহু আঁকবো, সেটা অবশ্যই ডটেড লাইন। ডটেড লাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মূল যে লাইন সেই লাইন থেকে আলাদা করে বোঝানোর জন্য। আলাদা করে বোঝানোর জন্য আমরা এটাকে ডটেড লাইন দিব এবং এটা দ্বারা বোঝাবে এটা হচ্ছে সীমাবদ্ধ হয়ে গেল এক্স এক্সিস এর সাথে। ঠিক একইভাবে ডান দিকে আসো 85 থেকে 95, এখানেও আমরা কি করব? ডটেড লাইন দেব। ডটেড লাইন দিয়ে আমরা আমাদের যে বাহুগুলো এঁকেছি সেগুলোকে এক্স এক্সিস এর সাথে অ্যাড করে দিব। তাহলে দেখো দুই পাশে কিন্তু আমার কি হয়ে গেল? ডটেড লাইন দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল, তাই না? তো যেহেতু সীমাবদ্ধ হয়ে গেল, এখন এটাকে আমরা কি বলতে পারছি? এটাকে আমরা বলতে পারছি বহুভুজ, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নামে ডাকবো, কারণ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমরা এই পলিগনটা আঁকলাম। ঠিক আছে? তো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে স্যার এখানে কোশ্চেন আছে বা এখানে বুঝি নাই। বলো দেখি কারো কোনো প্রশ্ন যদি থাকে। স্যার 25 আর 95 এর ব্যাপারটা স্যার আরেকবার বললে ভালো হতো। মানে স্যার আমরা যে আচ্ছা আবার বলছি, দেখো ডট আমাদের ডট তো কেন 30 দিলাম? হ্যাঁ ডটেড লাইন ডটেড লাইনগুলি কেন আমরা ইউজ করলাম এটা? রাইট, আরেকবার বলছি আমি, ডটেড শোনো। নিয়ে কি ভাই? আরেকবার বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। 35 থেকে 85 পর্যন্ত আমাদের ডেটা আছে বা ভ্যালু আছে, আমরা এতটুকু লিখলাম। এরপরে এতটুকু আঁকলে কিন্তু যদি ডটেড লাইনটা না থাকে, ধরো সাপোজ ডটেড লাইন তুমি এখন পর্যন্ত দেও নাই, তাহলে কিন্তু সীমাবদ্ধ হয় না জিনিসটা। আমরা আমাদের সংজ্ঞায় জানি যে সীমাবদ্ধ ক্ষেত্র, বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। এখন তুমি যদি ওই ডটেড লাইনটা না দাও, মানে ফাঁকা থাকে, তাহলে কি হবে? তোমার সীমাবদ্ধ থাকবে না, এই জিনিসটা বহুভুজ হবে না। আমরা যেহেতু বহুভুজ আঁকছি, বহুভুজ আঁকতে গেলে এটাকে সীমাবদ্ধ করতে হবে। তো এখন সীমাবদ্ধ করার জন্য আমরা যেটা করছি যে 35 থেকে 25 এইটুকু জায়গাকে কি করছি? ডটেড লাইন দিয়ে সীমাবদ্ধ করে দিচ্ছি। ঠিক আছে? আমরা ইচ্ছে করে লাইন দিয়েও সীমাবদ্ধ করতে পারতাম, কিন্তু লাইন দিয়ে করছি না এই কারণে যে এটা আমাদের মূল ডেটা না, আর এটাকে মূল ডেটা থেকে আলাদা করার জন্য আমরা ভিন্ন একটা লাইন অ্যাড করছি এখানে, এবং যেটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সীমাবদ্ধ করছি, আমরা এক্স এক্সিস এর সাথে অ্যাড করে দিচ্ছি এইটুকুকে, যাতে করে কোনো ফাঁকা না থাকে, গ্যাপ না থাকে। একইভাবে 85 থেকে 95 এখানে ডটেড লাইন ইউজ করলাম, যাতে করে এক্স এক্সিস এর সাথে অ্যাড করে দেওয়া যায় এবং কোনো ফাঁকা না থাকে। এখন দেখো ডটেড লাইন যোগ করার ফলে কিন্তু ভিতরে পুরো জায়গাটা একটা সীমাবদ্ধ ক্ষেত্র এর মতো দেখাচ্ছে বা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে। তো আমরা আমাদের পলিগনের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে পলিগন বলতে পারি, বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এই সীমাবদ্ধ এক্স এক্সিস এর সাথে অ্যাড করে সীমাবদ্ধ করার জন্যই আমরা আসলে এই ডটেড লাইনটা দুই পাশে অ্যাড করলাম। অ্যাড করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। পলিগন। এখন বিষয়টা ক্লিয়ার? জি স্যার। অন ওএক্স এর পরে ওই যে ইকুয়াল টু 2 ইউনিট লেখা আছে, ওই লেখাটা আসলে কি? ওটা ঠিক আইএসএস এর মতো লাগছে। হ্যাঁ, ওটা হচ্ছে 1SS। 1SS মানে হচ্ছে 1 স্মল স্কয়ার। ঠিক আছে? আমাদের যে গ্রাফে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র থাকে, ওইটাকে আমরা সংক্ষেপে লিখছি এখানে, জায়গা তো এরকম ভাবে নাই বা লেখলে তোমার ধরবেও না, সংক্ষেপে লিখেছি 1 স্মল স্কয়ার 1SS। মানে ওএক্স অক্ষে 1 স্মল স্কয়ার হচ্ছে আমরা 2 ইউনিট ধরেছি, আর ওয়াই অক্ষে 1 স্মল স্কয়ার ইকুয়াল টু আমরা 1 ইউনিট ধরেছি, এরকম। জি থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখানে আমরা একটু বলে রাখি পাশাপাশি যে ফ্রিকোয়েন্সি পলিগন আমরা আঁকা শিখলাম। ফ্রিকোয়েন্সি কার্ভ বলতে একটা বিষয় আছে, এই জিনিসটা আসবে তোমাদের রাব্বি স্যার হয়তো পড়াবেন কোনো একটা সময় নরমাল ডিস্ট্রিবিউশন পড়াতে গিয়ে। ফ্রিকোয়েন্সি কার্ভ ভালো করে শুনে রাখো, ফ্রিকোয়েন্সি পলিগনের সাথে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ।
তো ফ্রিকোয়েন্সি পলিগন যেভাবে করে আঁকলাম, ফ্রিকোয়েন্সি কার্ভ ঠিক একই ভাবে আঁকতে হবে, সেম ওয়ে। পার্থক্যটা আমি একটু ধরে দিচ্ছি শুধু। পার্থক্যটা হচ্ছে যে আমরা এখানে স্কেল দিয়ে যোগ করেছি না, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কি স্কেল দিয়ে স্ট্রেট লাইন এঁকেছি, তাই না? কার্ভ যখন আঁকবে তখন এখানে স্ট্রেট লাইন থাকবে না, তখন তোমাকে যেটা করতে হবে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ফ্রি হ্যান্ডে আঁকবা। তুমি কলম দিয়ে আঁকো, পেন্সিল দিয়ে আঁকো, যা দিয়ে আঁক না কেন, প্রথম 35 এর উপরে যে এখানে আছে 6, এখানে ধরে তুমি আঁকা শুরু করবা। এক টানে তুমি সবগুলো পয়েন্টকে অ্যাড করে, আমি দেখি চেষ্টা করি, এখানে মানে অত স্মুথলি আঁকা যাবে না, আমি তারপর একটু ট্রাই করি, দেখি পারি কিনা। আপনার কি তাহলে এটা ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, এটা কি ফ্রিকোয়েন্সি কার্ভ আপনি যেটা আঁকছেন স্ক্রিনে যেটা এই যে দেখো, আমি টাকার চেষ্টা করছি এরকম ভাবে, দেখতে পাচ্ছ? আমি আবার চেষ্টা করছি, অত সুন্দর হয় না আসলে, মোবাইলে অতটা স্মুথলি আঁকা যায়ও না। এই খেয়াল করেছো? কার্ভটা কি দেখা গিয়েছে তোমাদেরকে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। তোমার আমি যেটা করলাম যে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে, এখানে টাচ হয় নাই যেহেতু মোবাইলে ওরকম ভাবে স্মুথ আঁকা যাচ্ছে না, তোমার স্যার। ফ্রি হ্যান্ড আঁকতে হবে। তোমার প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে তুমি কার্ভ করে তুমি নিয়ে আসে তুমি জয়েন করে দিলা একদম 35 থেকে 85 পর্যন্ত। এইটা যেটা আঁকলাম এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রি হ্যান্ড আঁকলা, আর এখানে তোমার ওই যে ডটেড লাইন দিয়ে যোগ করতে হবে না, ওইটা ফাঁকাই থাকবে, কারণ ডটেড লাইন দিয়ে যোগ করার উদ্দেশ্য একটাই, এটাকে পলিগন বানানো। তো আমাদের এখানে যেহেতু কার্ভ আঁকছি আমরা, এখানে পলিগনের মতো ওইভাবে ম্যান্ডেটরি না যে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করা। সো প্রত্যেকটা যে কটা বিন্দু পাবো আমি, প্রত্যেকটা বিন্দুকে তোমার ফ্রি হ্যান্ডে অ্যাড করে দিলেই আমি যেটা পাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে? স্যার ওটা তো আর এক্স অ্যাক্সিসে যোগ করা লাগবে না তাই না? না না না, এক্স অ্যাক্সিস যোগ করা লাগবে না, ওটা ওইটা আমরা যে কয়টা পয়েন্টে পাবো সেই কয়টা পয়েন্ট যোগ করে দিলেই হবে। ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর, বলো। স্যার আমরা যে এই পলিগনটা আঁকছি, এই পলিগনটার যে স্যার শ্রেণীব্যাপ্তিটা ছিল, যেমন 30 থেকে 40, 40 থেকে 50। হুম হুম। জি স্যার, এইটার ক্ষেত্রে আমি আপনার এখানে ডিফারেন্সটা হচ্ছে 11, 30 থেকে 40। হ্যাঁ, 10 এই 10 জন্য 10 স্যার করে। আপনার মিডিল 11 না পয়েন্টটা তো হচ্ছে 10 তো। 35। হ্যাঁ, স্যার 11 তো না আমরা স্যার, যেখানে শ্রেণীব্যাপ্তিটা ধরছি, হ্যাঁ, 30 থেকে 40, 40 থেকে 50, রাইট রাইট। স্যার এখানে তো মোট ডিফারেন্সটা 11। 11 না তো, 11 কেন? 11 না 10 তো 10। 10 করে। স্যার তাহলে আমরা কি মানে হিসাবটা 30 থেকে হবে না, 30 থেকে 40 পর্যন্ত, তাহলে 11 হয় না? তাহলে তো মিড পয়েন্টটা, তাহলে তো স্যার আমি যদি 10টা পয়েন্ট হইতো তাহলে তো মিড পয়েন্টটা আমার 35 না হয়ে তাহলে তো স্যার 35.5 আসতে পারতো, যদি আমি 30 থেকে 39 ধরতাম, তাহলে তো 10টা হয়। তানভীরের কথা লজিক আছে, তানভীরের কথা লজিক আছে। স্যার আমি 30 না, থেকে ধরবো না, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39-এ যে আমার 10 হয়, কিন্তু আমি 40 যায় ধরলে তো 11 হয়। না ঠিক না আছে, আমি তোমারটা বুঝতে, আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি, আমি তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি, তুমি যেটা কোশ্চেন করতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। আমি তাহলে একটু অ্যান্সার করছি, তুমি একটু ধৈর্য সহকারে শোনো। নিয়ম হচ্ছে, মিড ভ্যালু বের করার নিয়ম হচ্ছে তুমি ক্লাসের আপার লিমিট এবং ক্লাসের লোয়ার লিমিট, ভালো করে শোনো, জি স্যার, ক্লাসের এটা আপার তো লিমিট এবং average ক্লাসের লোয়ার করবো। লিমিট যোগ করবে, জি যোগ স্যার। করে তাদের অ্যাভারেজ নিবে, তার মানে 2 দ্বারা ভাগ করবে। তাহলে এখানে দেখো ক্লাসের আপার লিমিট হচ্ছে 40, লোয়ার লিমিট 30, 30 প্লাস 40 কত? 70, 70 কে 2 দ্বারা ভাগ করো, কত আসে? জি স্যার, 35। 35। এইভাবে আমরা বের করব। এখন তুমি যেটা বলেছো, জি স্যার, আমি বলতে হ্যাঁ, চাচ্ছি ওটা যে কি আমি যদি বিচ্ছিন্ন 30 ক্ষেত্রে থেকে তানভীর যেটা আমি 39 বললো? শেষ করি, আমি শেষ করি। তানভীর রাগ করো তুমি না। যেটা বলেছো সেটা হচ্ছে যে যদি আমি এখানে 30 থেকে 39 ধরতাম তাহলে কি হতো, তাই না? জি স্যার, তাহলে দেখো তাহলে তো এখন আমি তাহলে ওই একই ভাবে একই প্রসিডিউর, 30 প্লাস 39 কত হতো?
স্যার ওটা হলো 69 69 ডিভাইডেড বাই 2 তাহলে আমাদের আসতো 34.5 তখন আমি 34.5 ই লিখতাম মিড জি পয়েন্ট বা স্যার মিড আমি ভ্যালু তো এটা হিসেবে। বুঝছি, কিন্তু আমি কি ওইটা লিখতে পারবো কিনা যে 30 থেকে 39 এরকম আমি লিখতে পারবো কিনা? 30 থেকে আপনি যেমন ধরছেন 30 থেকে 40, আমি কি 30 থেকে 39 তারপরে আবার 40 থেকে 49 এরকম করে ধরতে পারবো কিনা? ধরতে পারবে, হ্যাঁ তুমি চাইলে ধরতে পারবে, হ্যাঁ তুমি যদি নিজে ফর্ম করো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা জি স্যার। তাহলে তুমি ধরতে পারবে। আর আমি তো এখানে তোমার দিয়েই দিয়েছি, মেনশন করে দিয়েছি। এখানে আমি যেটা মেনশন করেছি সেটাই তোমাকে লিখতে হবে বা সেটাই ধরে করতে হবে। কিন্তু তুমি জি যদি নিজে স্যার, ফর্ম করো তুমি স্যার চাইলে আমাকে ধরতে যদি মনে পারবে। করেন স্যার ওই যে টেলির মতো করে আমাকে প্রথমে বের করতে বললো যে প্রথমে সংখ্যাগুলি দেওয়া আছে মনে করেন 30টা, রাইট রাইট রাইট, এখান হ্যাঁ হ্যাঁ থেকে আমি বুঝতে বের পেরেছি। করে তো তুমি আমার চাইলে নিজস্ব ধরতে পারবে, ইচ্ছা মতো আমি বের করতে পারবো তখন। পারবে হ্যাঁ তুমি চাইলে ওটাকে ইনক্লুসিভ মেথড বলে বা ইনক্লুসিভ জি ক্লাস স্যার। ইন্টারভ্যাল বলে, তুমি চাইলে সেটা ধরতে পারবে, ধরে এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একেবারে চার্ট বানাই দেন তাহলে আমাকে যে চার্টে যেইভাবে দেওয়া আছে ওইটাই ধরতে হবে, এই তো? রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। ইয়েস স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে তাহলে স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। স্যার এই যে কিছুক্ষণ আগে সে বললো যে 30 থেকে 39, 40 থেকে 49, যদি আমি এরকম করি তাহলে আমার ব্যাপারটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে না? মাঝে একটা এক গ্যাপ থাকতেছে, ধরেন 39 থেকে 40, দেন ওই আমি আপনি কিভাবে দিয়েছেন 30 থেকে 40, 40 থেকে 50, এটার কারণে হ্যাঁ, হচ্ছে একটা কন্টিনিউয়াস ব্যাপার থাকতেছে, কিন্তু হ্যাঁ আমি যদি ওই ক্ষেত্রে করি তাহলে একটা ডিসকন্টিনিউয়াস ব্যাপার দেখা যাচ্ছে না? মাঝে মাঝে হ্যাঁ, এক করে 9 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, রাইট। ও বলছে যে ধরা যাবে কিনা, আমি বলেছি যে ধরা ওইভাবে তুমি চাইলে ফর্ম করতে পারবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে। Yes. এখন বিষয় হচ্ছে যে তুমি যদি যখন যে হিস্টোগ্রাম আঁকবে, ভালো করে খেয়াল রাখো, জি স্যার, হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম যখন আঁকবে তখন কিন্তু ডিসকন্টিনিউয়াস হওয়া চলবে না, তখন তোমাকে কন্টিনিউয়াস করতে হবে। তুমি ফর্ম করতে চাইলে ডিসকন্টিনিউয়াসলি ফর্ম করতে পারবে না, তোমাকে কন্টিনিউয়াসলি ফর্ম করতে হবে। তার মানে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল নিতে হবে হিস্টোগ্রামের ক্ষেত্রে। আর ফ্রিকোয়েন্সি পলিগনের যেটা হয়, পলিগনে আসলে ওই ডিসকন্টিনিউয়াস হলেও করা যায়, পলিগনটা করা যায়, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে মিড ভ্যালু গুলো জয়েন করছি, তো গ্রাফের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস হলেও আমরা এভারেজ ভ্যালু নিয়ে মিড পয়েন্ট গুলো বের করে ফেলছি এবং মিড পয়েন্ট গুলো যোগ করে দিয়ে আমি সেটাকে কন্টিনিউয়াস পাচ্ছি, এক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু হিস্টোগ্রাম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল, দ্যাট মিন্স কন্টিনিউয়াস একটা স্কেল তৈরি করতে হবে, এটা হচ্ছে বিষয়। একটা হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করলা, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে তুমি এই হিস্টোগ্রাম বা তোমার পলিগন আঁকলা, দুইটা ভিন্ন বিষয়। এখন হিস্টোগ্রাম তৈরি করতে বললে, যদি শুধু হিস্টোগ্রাম তৈরি করতে বলো, তুমি যে কোনো কিছুই করতে পারো, সমস্যা নাই, করো। ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস করতে পারো বা ডিসক্রিট করতে পারো। কিন্তু যখন সেটা দিয়ে তুমি আঁকবা, হিস্টোগ্রাম আঁকবা বা অন্য ফার্দার পলিগন আঁকবা, সেক্ষেত্রে তোমাকে কন্টিনিউয়াস করতে হবে, এটা হচ্ছে বিষয়। 1 মিনিট আছে মনে হচ্ছে। আর কোনো কোশ্চেন আছে? আমাদের বোধহয় টাইম প্রায় শেষ বলতে 40 মিনিটের মতো হয়েছে। আমরা আবার জয়েন করব, এখন হয়তো একটা ব্রেক হবে, ব্রেক হলে আমরা আবার ফিরে আসব। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা করতে পারো, আমরা সেটা নিব।